নতুন কি আইন আনছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, গুন্ডা দমন বিল। বিজেপি গুন্ডা দমন বিল আনছে। আরে ওরা আমাদের কি গুন্ডা দমনের ভয় দেখাচ্ছে? বিজেপি তো নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা মনে করে। ওদের দলের সভাপতি দেখছি 2-3 দিন আগে বক্তৃতায় বলছেন, যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা মিটিং করতেন, হিন্দু মহাসভা মিটিং করত, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা তাদেরকে ইটপাটকেল ছুটত। আর সেই গুন্ডাদের নেতার নাম এখন বললে বিতর্ক হয়ে যাবে। আরে আপনি না বললেও আমরা জানি না? ইতিহাসে লেখা আছে, ভারতের প্রত্যেকজন মানুষের হৃদয়ে লেখা আছে, ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে। নেতাজি সুভাষচন্দ্র বোসের দল ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন সুভাষচন্দ্র বোস, যাকে আপনি আজকে দাঁড়িয়ে গুন্ডা বলছেন। এটা অদ্ভুত পার্টি, আমাদের লজ্জা করে। এই পার্টি আজকে বাংলায় ক্ষমতায় এসছে। এই পার্টিকে ভারতে এরা বলছে বামপন্থীদেরকে নিষিদ্ধ করার কথা। এই ভারতে যদি কোনো দলের নিষিদ্ধ হওয়া উচিত, তাহলে বিজেপির নিষিদ্ধ হওয়া উচিত। যারা বলে নেতাজি নাকি গুন্ডা আর ওই গোপাল পাঠা নাকি বিপ্লবী, ওই দলটাকে, এই নোংরা দলটাকে ভারত থেকে তাড়ানো উচিত, সবার আগে নিষিদ্ধ করা উচিত। গোপাল পাঠাকে ভগবান বানিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা বানিয়ে ওরা আমাদেরকে গুন্ডা দমন আইন দেখাচ্ছে। আবার বলছে যে এই আইন কোনো রাজনৈতিক কর্মীর জন্য নয়, আরাবুল ইসলামের মতো, ওই কি বলে শওকত মোল্লার মতো, ওদিকে ওই একটা আছে কে, ওই ওদের শেখ শাহজাহান সন্দেশখালীর, তাদের জন্য নাকি গুন্ডা দমন আইন। আরে ভাই, শেখ শাহজাহান শওকত মোল্লা তো এমনি জেল কাটছে, তাদেরকে জেলে ভরার জন্য আবার আইন এনে কী হবে? এখানে প্রশ্ন খালি ব্যক্তি শওকত মোল্লা, ব্যক্তি শেখ শাহজাহানের নয়। এরা জেল খাটছে মানেটা কি? শওকতের মতো, শেখ শাহজাহানের মতো অপরাধ যারা করবে তাদেরকে জেলে ভরার মতো আইন তার মানে ইতিমধ্যে রয়েছে ভারতের সংবিধানে মজুদ। এদেরকে জেলে ভরতে গেলে সেই আইন দিয়েই ভরা যায়, নতুন আইন লাগে না তার জন্য। নতুন আইন আজকে কেন আনা হচ্ছে? কোনো শওকত মোল্লার জন্য নয়, কোনো শেখ শাহজাহানের জন্য নয়, কোনো অপরাধীর জন্য নয়, প্রতিবাদীদের জন্য এই আইন আনা হচ্ছে। এটা বিজেপির রাজনীতি। এই বিজেপি অরবিন্দ কেজরিওয়াল রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে জেল খাটালো, রায় হয়ে গেল। আদালত থেকে কদিন আগে রায় দিয়ে দিল যে অরবিন্দ কেজরিওয়ালকে যে মামলায় জেল খাটানো হয়েছে, মামলা খারিজ করে দিল আদালত। বললো এটা মিথ্যে মামলা ছিল, জাল মামলা ছিল। কি হলো? মাঝখান থেকে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে কয়েক মাস জেল খাটিয়ে তার সরকারটাকে ফেলে দেওয়া হলো। প্রবীর পুরকায়স্থ, আমাদের পার্টির এক কর্মী, আমাদের পার্টির এক কমরেড, 75 বছরের ওপর বয়স, এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি জারি করেছিলেন, সেই এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই সময় আটক হয়ে জেল কেটেছিলেন। সেই প্রবীর পুরকায়স্থ আজকে নিউজ ক্লিক বলে একটা চ্যানেল চালাচ্ছেন। যখন গদি মিডিয়া বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, তখন সোশ্যাল মিডিয়া, এখানেও যারা রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে, সরকারের অন্যায়গুলোর বিরুদ্ধে লড়াই করছেন, সেরকম একটা চ্যানেল বানিয়েছিলেন নিউজ ক্লিক। সেই প্রবীর পুরকায়স্থকে জেল খাটালো ইডিকে দিয়ে। আদালত কদিন আগে রায় দিয়ে দিল, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে, মামলা খারিজ করে দিল। মাঝখান থেকে মানুষগুলোকে জেলটা খাটানো হয়ে গেল। আজকে আপনারা বলুন তো, প্রফেসর জিএন সাই বাবা একজন অধ্যাপক ছিলেন। একটা মানুষ, তার শরীরের 90 ভাগ প্রতিবন্ধী, 90 ভাগ পঙ্গু, সে নাকি দেশদ্রোহিতা করছে বলে তাকে 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, তাকে 10টা বছর জেল খাটালো বিজেপির সরকার। জিএন সাই বাবাকে 10 বছর জেল খাটালো, একজন মানুষকে যার শরীরের 90 ভাগ পঙ্গু। 10 বছর পরে আদালতে প্রমাণিত হলো যে তার বিরুদ্ধে আনা একটা অভিযোগ সত্যি নয়, অভিযোগগুলো মিথ্যে। আদালত খারিজ করে দিল। 10 বছর নিরপরাধ একজন মানুষ জেল খাটার পরে তিনি জেল থেকে বেরোলেন। জেল থেকে বেরোনোর কয়েক মাসের মধ্যে তার মৃত্যু হলো, তার প্রাণ চলে গেল, মারা গেলেন জিএন সাই বাবা। এই হচ্ছে বিজেপি। উমর খালিদ জেল খাটছে আজকে এত বছর ধরে। উমর খালিদ যদি দেশদ্রোহিতা করে থাকে, উমর খালিদ যদি ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে থাকে, তাহলে আদালতে বিচার করো, ওর অপরাধ প্রমাণ করো, দরকার হলে ওকে ফাঁসিতে দাও, ওকে শুলে চড়িয়ে দাও, কেউ কিছু বলতে যাবে না। যদি তুমি ওর অপরাধ প্রমাণ করতে না পেরেছ, যদি ওর বিরুদ্ধে আনা একটা অভিযোগকে তুমি সত্যি বলে আদালতে প্রমাণ করতে না পেরেছ, তাহলে বিচার শুরু করা হচ্ছে না 6 বছর ধরে, কিন্তু একজনকে জেল খাটানো হচ্ছে 6 বছর ধরে। এই জিনিস কিভাবে একটা সুস্থ গণতন্ত্রে চলতে পারে? এটা কোনো অপরাধীর বিচার হচ্ছে, এটা প্রতিবাদীর বিচার হচ্ছে। তারা আজকে নতুন আইন আনছে, এনে ভেবেছে আমাদেরকে ভয় দেখাবে। আরে তৃণমূল কংগ্রেস এইসব তৃণমূলও এর আগে ভেবেছিল। শুভেন্দু অধিকারীকে বলছি, আপনি বিজেপি হয়েছেন এই কদিন হলো, তার আগে তো এত বছর তৃণমূল করতেন। মমতা ব্যানার্জির সরকারে মন্ত্রী ছিলেন, তৃণমূল থেকে এগুলো শিখে এসছেন। সিপিআইএমকে কিভাবে, বামপন্থীদেরকে কিভাবে মিথ্যে মামলার ভয় দেখাতে হয়। আরে কি মিথ্যে মামলা আর কিসের কি দেখাচ্ছেন? এই অশোকনগরে আপনারা অনেকে জানেন, এখানে আমাদের এসএফআই ডিওয়াইএফআই কমরেডরা
করোনার সময় নিজের জীবন বিপন্ন রেখে রেড ভলেন্টিয়ার হয়ে কাজ করেছিল, মানুষকে বাঁচিয়েছিল। এবং তার পাশাপাশি তারা আর একটা আন্দোলন করছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা এর চেয়ে অনেক বড় বড় কেস মামলা বিনা বিচারে জেল খাটা বাংলায় হয়েছে 15 বছর। আমি স্থানীয় একটা ঘটনা আমি আপনাদেরকে মনে করাচ্ছি, উদাহরণ দিচ্ছি। করোনার সময় রেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করা, মানুষকে বাঁচানোর পাশাপাশি আমাদের ছাত্র যুব কমরেডরা অশোকনগরে আর একটা কাজ করেছিল। তারা ধারাবাহিকভাবে আন্দোলন করছিল যে সব খুলে গেল, মদের দোকান খুলে গেল, বিয়ার বার খুলে গেল, ডান্স বার খুলে গেল, মন্দির মসজিদ গির্জা সব খুলে গেল, ভোট হচ্ছে, সব হচ্ছে, খালি স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে। কেন? স্কুল খুলতে হবে, বাচ্চাগুলোকে আবার স্কুলে পাঠাতে হবে, সেই দাবিতে আন্দোলন করেছিল। একটা সময় সরকার বাধ্য হয় স্কুলগুলোকে খোলার ঘোষণা করতে, স্কুলগুলো খোলে, আন্দোলনের জয় হয়। সেই জয়ের আনন্দে ছেলেমেয়েগুলো আবির খেলছিল, আমাদের এসএফআই ডিওয়াইএফআই করা অশোকনগরের ছেলেমেয়েগুলো। এই নারায়ণ গোস্বামী এমএলএ ছিল, রাস্তায় নারায়ণ গোস্বামীর একটা হোর্ডিং লাগানো, হাত জোর করে দাঁড়িয়ে আছে, দাঁত বার করে, ছবি টাঙানো আছে ল্যাম্পপোস্টের গায়ে। ছেলে মেয়েগুলো আবির খেলতে খেলতে লাল একটুখানি আবির উড়ে গিয়ে নারায়ণ গোস্বামীর ওই একটা প্ল্যাকার্ড, একটা ছবির গায়ে লেগেছিল। এই ছেলে মেয়েগুলোকে জেল কাটানোর জন্য থানা এফআইআর করা হয় তৃণমূলের পক্ষ থেকে, নারায়ণ গোস্বামীর পক্ষ থেকে, যে এই যে নারায়ণ গোস্বামীর ছবিতে লাল আবিরের গুঁড়ো গিয়ে লাগলো, এইটা হচ্ছে নারায়ণ গোস্বামীকে খুন করার চেষ্টা বলে এফআইআর করা হয় ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে। এই রাজনীতি আমরা দেখেছি পশ্চিমবাংলায়, এর বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে দাঁড়িয়ে আছি। আপনার এই গুন্ডা দমন আইনের ভয় আমাদেরকে কি দেখাচ্ছেন? আপনাদেরকে বলছি, দেখুন, তৃণমূলের লোকেরা ওদের পায়ে গিয়ে ডাইভ দিয়েছে, কারণ তৃণমূল জানে ওরা যা চুরি করেছে, যা ধর্ষণের মামলা ওদের নেতার নামে, খুনের মামলা, লোকে জমি বাড়ি দখল করে কোটি কোটি টাকা সম্পত্তি বানানোর মামলা, সেগুলোকে রক্ষা করতে হবে। আর এই সমস্ত মামলায় জেলে যাওয়ার হাত থেকে বাঁচতে হবে। তাই বিজেপির পায়ে গিয়ে ওরা ডাইভ দিয়েছে। আমরা বামপন্থীরা বলছি, আমাদের এই খুনের দায়ে, ধর্ষণের দায়ে, চুরির দায়ে, লোকের জমি বাড়ি দখল করার দায়ে আমাদের জেলে যাওয়ার ভয় নেই। কিন্তু তার মানে এই নয় যে আমরা জেলে যেতে পারি না। জেল আজ বাদে কাল আমাদেরও হতে পারে, কালকেই হতে পারে। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো কালকে জেলে থাকবো, আমরা জানি হতে পারে। এই চুরির ছাঁচরামির কাছে জেল হবে না, কিন্তু লড়াই করতে গিয়ে, রাস্তা অবরোধ করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে জেল হতে পারে। এইটুকু আপনাদেরকে বলছি। এর জন্য যদি জেলে যেতে হয়, তাহলে মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে জেলে যাব, হাসতে হাসতে জেলে যাব। যদি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে জেলে যেতে হয়, যদি বুলডোজারের সামনে দাঁড়িয়ে জেলে যেতে হয়। আর এটাও বলছি, যেদিন জেল থেকে বেরোবো, তা যদি গুন্ডা দমন আইনে 1 বছরের জন্য হয়, 1 বছর পরে যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে সেদিন আর নিজের বাড়ি যাব না, জেল থেকে বেরিয়ে আবার ওই বুলডোজারের সামনে এসেই দাঁড়াবো। তার জন্য আমরা কমিউনিস্ট পার্টি করি, তার জন্য হাতে লাল পতাকা ধরেছি। ওই সমস্ত আইন দেখিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে না। আমাদের লড়াই হিরাম চলছে, আমাদের লড়াই চলবে। আরও বেশি মানুষকে নিয়ে, আরও বড় আকারে আমাদেরকে লড়াই করতে হবে। অ্যাডভোকেট শামীম আহমেদ এসআইআর নিয়ে ওনার যে কথাগুলো বলার উনি বলেছেন, আমি সেই সমস্ত বিষয়ে আর দ্বিতীয়বার করে ঢুকছি না। আমি এসআইআর সম্পর্কে দুটো কথা খুব সংক্ষেপে বলে আমার কথা শেষ করছি। প্রথম কথা, 1 নম্বর কথা, দেখুন, আপনারা জানেন যে 2002 সালে আমাদের রাজ্যে ভোটের 2001-এর বিধানসভা ভোট হয়েছিল, 2004-এ লোকসভা ভোট ছিল। তার আগে 2002 সালে আমাদের রাজ্যে এরকমভাবে ইলেকশন কমিশন ভোটার তালিকার রিভিশন করে। এখানে আপনারা যারা আছেন, আমার অনেক গুরুজনেরাও রয়েছেন যারা সেই সময় ভোটার ছিলেন। আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলুন তো, কেউ ঘুণাক্ষরে টের পেয়েছিলেন যে কিছু একটা হচ্ছে? কাউকে এটা নিয়ে ভুগতে হয়েছিল? একজন মানুষ আছেন যিনি সেই সময় অসুবিধায় পড়েছিলেন এসআইআরের জন্য, রিভিশনের জন্য? একজন বলতে পারবেন? হয়নি। কেন হয়নি? তখনও কিন্তু দেশে বিজেপি সরকার ছিল, বাজপেয়ী সরকার ছিল, তবু মানুষের কোনো অসুবিধা হয়নি। বিজেপির সরকার, কেন্দ্রের ইলেকশন কমিশন মানুষকে কোনো অসুবিধায় ফেলতে পারেননি। তার কারণ রাজ্যে তখন বামফ্রন্ট সরকার ছিল, একজন মানুষের একটা সমস্যা হয়নি। রাজ্যের বামফ্রন্ট সরকার নিশ্চিত করেছিল সরকারি কর্মচারীদেরকে দিয়ে সুচারুভাবে রিভিশনের কাজ শেষ হয়েছিল। যত মৃত মানুষের নাম ছিল, একাধিকবার যে মানুষের নাম ভোটার তালিকায় ছিল, স্বচ্ছভাবে সেই নামগুলো তালিকা থেকে বাদ গেছিল। কিন্তু কোনো ন্যায্য ভোটারকে কোনো রকম কোনো হয়রানির সামনে পড়তে হয়নি সেদিন আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল বলে। আর আজকে তৃণমূল সরকারের আমলে এসআইআরের নামে কি ঝড় বয়ে গেল, বিশেষ করে খেটে খাওয়া মানুষের ওপর দিয়ে, আপনারা দেখলেন। আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, কিভাবে অ্যাপিল করতে হবে না করতে হবে সেই সমস্ত বিষয় আমার থেকে অনেক ভালো করে অ্যাডভোকেট শামীম আহমেদ আপনাদেরকে বলতে পারতেন, তিনি বলেছেন। আমি সেই বিষয়ে একটা শব্দও আর বলছি না, আমি খালি অন্য একটা কথা আপনাদেরকে বলছি। দেখুন, আমরা কোর্টের কাছে যে অ্যাপিল করছি, শামীমদাও বলার সময় নিশ্চয়ই বলেছে যে ট্রাইব্যুনাল খালি জোকায় নয়, ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল করতে হবে। এই দাবিগুলো আমাদের আছে, যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করতে হবে। কিছু মানুষ একটা ভোট দিতে পারেননি অন্যায়ভাবে, তারা যেন পরের ভোট দিতে পারেন, আর কোনো ভোট দেওয়া থেকে তারা বঞ্চিত না হন, এটার ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলো নিয়ে তো আমরা কোর্টে গেছি,
এর পাশাপাশি আর একটা দাবি নিয়ে, আর একটা প্রশ্ন নিয়ে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে যাব। সেটা কি? মনে করুন আমি একজন সাধারণ ভোটার, আমার নামটা এসআইআর করার নাম করে ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হলো। আমার যা যা হয়রানি তারপর থেকে শুরু হলো। সরকারি প্রকল্প থেকে নাম কাটা গেল। আমার বলা হয়েছিল তোমার তালিকায় নাম থাক কি না থাক সেটা তোমার ভোট দেওয়া না দেওয়ার প্রশ্ন, কিন্তু এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে তোমার সরকারি প্রকল্প পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু কার্যত কি হচ্ছে, আমার নামটা মনে করুন অন্যায় কেটে দেওয়া হয়েছে এসআইআর থেকে, সরকারি প্রকল্প থেকে নাম বাদ যাচ্ছে। মহিলারা এখন আর অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারছেন না, এসআইআরে যাদের নাম নেই, লিখে দিতে হচ্ছে যে এসআইআরে নাম নেই, সেই সব ফর্ম বাতিল হচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাচ্ছে, পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, পাসপোর্টের রিনিউয়াল হচ্ছে না যাদের এসআইআরে নাম নেই। মানুষ চিকিৎসার জন্য বাইরে যেতে পারছেন না, অন্য কোনো কাজে বাইরে যেতে পারছেন না। একটা হয়রানি এখান থেকে, তাও তো আমি বলছি গুমা থেকে কলকাতায় জোকায় যাবো তো তাও সহজ। যার বাড়ি কোচবিহারে, যার বাড়ি দিনাজপুরে, যার বাড়ি তার মনে করুন জলপাইগুড়িতে, যার বাড়ি দার্জিলিংয়ের পাহাড়ে, তাকেও গিয়ে কলকাতার জোকায় গিয়ে এখন নাম তোলার জন্য কাজকর্ম ছেড়ে, বাড়িঘর ছেড়ে, ট্রেন ভাড়া করে কলকাতায় গিয়ে ওখানে লজ ভাড়া নিয়ে, গেস্ট হাউস ভাড়া নিয়ে থেকে খাওয়া দাওয়া করে ওখানে নাম ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, নাম অ্যাপিল করতে হচ্ছে, হিয়ারিং অ্যাটেন্ড করতে হচ্ছে, পুরুলিয়া থেকে বাঁকুড়া থেকে এই করতে হচ্ছে। আর তারপর এত কিছুর পরে, এবং সবচেয়ে বড় কথা যেটা সামাজিক অসম্মান, এসআইআর থেকে নাম কেটে দেওয়া মানে তোমার হুমকি যে তুই বাংলাদেশি, তোকে বর্ডারের ওপারে পাঠিয়ে দেওয়া হবে, অনুপ্রবেশকারী, তোমার বাড়িঘর বাজেয়াপ্ত হয়ে যাবে। সামাজিক একটা অপমান, লাঞ্ছনার সামনে, হুমকির সামনে পড়তে হচ্ছে। এত কিছু হওয়ার পরে যখন আমার নামটা ফেরত আসে, তার মানে কি প্রমাণিত হচ্ছে? যে আমার নামটা থাকার উচিত ছিল লিস্টে, অন্যায়ভাবে কাটা হয়েছিল আমার নামটা, তাই ট্রাইব্যুনাল ফেরত দিচ্ছে। তাহলে এই যে আমার মাঝের হয়রানিগুলো হলো, এর ক্ষতিপূরণ কে দেবে? এখন সরকার এত ক্ষতিপূরণের গল্প শোনাচ্ছে, বিক্ষোভ করলে, বাস ভাঙচুর হলে, সরকারি গাড়ির কাজ ভাঙচুর হলে ক্ষতিপূরণ, আর আমার এই ক্ষতিপূরণটা কে দেবে? আমরা এই দাবি নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি যাব। অন্যায়ভাবে যে যে নামগুলো ডিলিট হয়েছে এসআইআর থেকে, সেই নামগুলো ফিরে আসায় প্রমাণিত হচ্ছে নামগুলো অন্যায় ডিলিশন ছিল। এদের প্রত্যেককে ইলেকশন কমিশনারের মাইনে কেটে, ইলেকশন কমিশনারের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই প্রত্যেকজন মানুষকে ক্ষতিপূরণ দিতে হবে। 27 লক্ষ মানুষকে আমাদের রাজ্যের ক্ষতিপূরণ দিতে হবে এই সরকারি বাবুদের আর ইলেকশন কমিশনের বাবুদের মাইনে থেকে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে। এই দাবি নিয়ে আমরা সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করব। আমি আপনাদের কাছে আমার কথাই বলে শেষ করছি। দেখবেন এখন চারদিকে একটা কথা উঠেছে যে 29-এ মোদীর সরকার হেরে যাবে, যেরকমভাবে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। তরুণ প্রজন্ম, জেনজি যারা রাস্তায় নেমে পড়েছে, ককরোচ জনতা পার্টি ওখানে ধর্ণা দিচ্ছে, গোটা দেশের সেই সোনাম মঞ্চ থেকে শুরু করে, প্রকাশ রাজ থেকে শুরু করে গোটা দেশের মানুষ সেই বিক্ষোভের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আমাদের পার্টির পক্ষ থেকেও এই কয়েকদিনের মধ্যে ঐশী, আমাদের ছাত্র আন্দোলনের নেতা সৃজন, আমাদের পার্টির নেত্রী বৃন্দা কারাত থেকে শুরু করে আমাদের কেরালার শিক্ষামন্ত্রী ছিলেন থমাস আইজাক, তারা সবাই ওখানে সেই ধর্নায় যোগ দিয়েছেন। আরও বহু রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী, তাদের কর্মী সমর্থকরা থাকছেন। সবচেয়ে বড় কথা, কম বয়সীরা থাকছে কাতারে কাতারে সংখ্যায় গোটা দেশ জুড়ে। আগে দেখবেন সোশ্যাল মিডিয়ায় বিজেপির ছাড়া কোনো কথা শোনা যেত না, এখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় মানে মানুষ বিজেপির সমালোচনা করে, বিজেপিকে প্রশ্ন করে নাস্তানাবুদ করে দিচ্ছে। গদি মিডিয়াকে পকেটে ভরেও বিজেপি মানুষের প্রশ্ন এরা থামাতে পারছে না। সিনেমা ব্যান করতে হচ্ছে, ওরা একটা সিনেমা সাতলেজ বলে একটা সিনেমা ব্যান করে দিয়েছে। সেই সিনেমা এখন গোটা পাঞ্জাব জুড়ে, গোটা হরিয়ানা জুড়ে গুরুদুয়ারা কমিটিগুলো এখন হাজার হাজার লোককে জড়ো করে সেই সিনেমা বড় বড় স্ক্রিন লাগিয়ে দেখাচ্ছে। সুতরাং এত কিছু করেও আর আটকানো যাচ্ছে না মানুষকে। কিন্তু তবু একটা ধারণা অনেকের মধ্যে কাজ করছে যে বিজেপি এমনি হেরে যাবে 29-এ যদি ব্যালটে ভোট হয়, কিন্তু যদি আবার মেশিনে ভোট হয়, ইভিএমে ভোট হয়, তাহলে বিজেপি জিতে যাবে। কারণ ইলেকশন কমিশনকে, সরকারি বিভিন্ন বডিকে মোদি নিজের পকেটে ভরে রেখেছে। আমি আপনাদেরকে বলছি, নিশ্চিন্তে থাকুন। যদি ব্যালটে ভোট হয় তো বটেই, যদি মেশিনেও ভোট হয়, মানুষ চাইলে তারপরও বিজেপি হারবে। কারণ এই সিস্টেম এখন আর কোটাটা মোদির পকেটে নেই। ধরুন পশ্চিমবাংলাতেও আমরা ভাবতাম, আজ থেকে কয়েকদিন আগে অবধি অনেকের মনে হতো যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এত বিক্ষোভ ওদের সরকারের বিরুদ্ধে, কিন্তু যেরকমভাবে পুলিশ, বিডিও, এসডিও থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে সমস্ত সরকারি অফিসার ওদের কথায় চলছে, তাতে যেন তেন প্রকারে ওরা সরকারে থেকে যাবে। সরকারি কর্মচারী, সরকারি অফিসাররা ওদের সরকারকে বাঁচিয়ে দেবে, পুলিশ ওদের সরকারকে বাঁচিয়ে দেবে। দেখছেন ফলাফল। যদি পশ্চিমবাংলায় সত্যি সত্যি সমস্ত সরকারি সংগঠন, সরকারি কর্মচারীরা চাইতো, অফিসাররা চাইতো তৃণমূলকে রক্ষা করতে, তাহলে আজকে এই ফল হতো না। একটা বড় অংশ মুখে ম্যাডাম ম্যাডাম, দিদি দিদি করে গেছে, তলে তলে তারা তৃণমূলকে ফেলে দেওয়ার কাজ করেছে। মানুষের বিক্ষোভ এমন জায়গায় পৌঁছে গেছিল। মোদির সঙ্গে একই জিনিস হতে চলেছে, এবং তার পূর্বাভাস
আমরা এখন থেকে ঘোরতরভাবে পেতে শুরু করেছি। ভাববেন না এটা আমি খালি বলার জন্য, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য বলছি কথাটা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি। মনে করুন এই যে উচ্ছেদ হচ্ছে, কখন কোথায় উচ্ছেদ হবে আমরা কোত্থেকে জানছি বলুন তো? উচ্ছেদের নোটিশে তো লেখা থাকে না। এখানে এই যে আমাদের হকার ইউনিয়নের যারা নেতা আছেন তারা ভালো করে জানেন, তারা এরকম অনেক নোটিশ দেখেছেন। রেল হকার যারা আছেন তারা তো বিশেষ করে দেখেছেন উচ্ছেদের নোটিশগুলো কীরকম হয়। একটা জায়গায় গিয়ে বাড়ির গায়ে, দোকানের গায়ে নোটিশ চিপকে দিয়ে আসছে যে ওই অমুক তারিখের মধ্যে তোমাদের এই দোকান এখান থেকে সরিয়ে ফেলতে হবে, এটা এখানে ভেঙে ফেলতে হবে, আর যদি না ভাঙো তাহলে অমুক তারিখের পরে আমরা এটাকে ভেঙে দেবো। কিন্তু অমুক তারিখের পরে কবে? ধরুন বললাম যে সামনে 15 তারিখ অবধি সময় দিচ্ছি, তার মধ্যে তোমরা সরাও, নাহলে আমরা সরাবো। 15-র পরে আমি 16ই সরাতে পারে সরকার, 17, 18, 19, 20, পরের মাসের 15 তারিখ, যে কোনো সময় করতে পারে। সেটা সরকারের হাতে। কখন করবে? সকাল 10টার সময় যাবে বুলডোজার নিয়ে, না দুপুর 12টায় যাবে, না বিকেল 4টায় যাবে, না সন্ধ্যে 8টায় যাবে, না রাত 2টোয় যাবে? সরকার জানে, কেউ জানে না। এবং সরকার কখনো বলে কয়ে ঢাকঢোল পিটিয়ে যায় না, কেন সরকার সবসময় চাইবে ফাঁকায় ফাঁকায় যাব, লোককে প্রস্তুত হওয়ার সময় দেবো না, তার আগে সাট করে ওখানে যাবো, বুলডোজার নামাবো, ভাঙবো, বেরিয়ে যাবো, যাতে মানুষ জড়ো হতে না পারে, বিক্ষোভ দেখাতে না পারে। যে কারণে দেখবেন উচ্ছেদগুলো হচ্ছে সব মাঝরাতে। কোথাও দেখবেন না দিনের বেলা ভাঙা হচ্ছে, সমস্ত মাঝরাতে, রাত 2টো, 2:30-টের সময় ভাঙা হচ্ছে। সব জায়গায় তাই হচ্ছে। তারপরেও আপনারা দেখছেন সব জায়গায় যে আমরা আটকাতে পেরেছি এমন নয়, কিন্তু যেখানে যেখানে উচ্ছেদ হচ্ছে সেখানে সেখানে লাল পতাকা নিয়ে আমাদের কমরেডরা, আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্ব, সিআইটিউর, আমাদের পার্টির নেতৃত্ব, তারা উপস্থিত হয়ে যাচ্ছেন। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে থাকছেন এবং অনেক জায়গায় উচ্ছেদ আটকাচ্ছে। কিভাবে হচ্ছে এটা আমরা কিভাবে জানছি? কখন কোথায় সরকারি বুলডোজার নামবে? এ তো সরকারের একেবারে টপ লেভেলের একেবারে গোপন সিদ্ধান্ত। এটা আমরা জানতে পারছি, তার কারণটা হচ্ছে সরকারের মধ্যেকার বড় বড় অফিসাররা, আধিকারিকরা, কেউ রেলের বড় অফিসার, কেউ আরপিএফের বড় দায়িত্বে আছে, বড় জায়গায় রয়েছে, কেউ লোকাল থানার আইসি, লোকাল থানার হয়তো অ্যাডিশনাল আইসি থেকে শুরু করে সরকারি যারা অফিসাররা রয়েছে, যারা বিজেপি সরকারের অধীনে কাজ করছে, তারা আমাদেরকে এই খবরটা দিচ্ছে। ফোন করে বলছে যে শোনো, সরকারি চাকরি করি, শুনুন নির্দেশ এসছে, এই নির্দেশ পালন করতে হবে আমাদেরকে, না হলে চাকরি চলে যাবে। পেটের দায়ে চাকরি করছি, আমি বাধ্য সরকারি নির্দেশ মানতে। কিন্তু আমিও একটা রক্ত মাংসের মানুষ, আমারও একটা পরিবার রয়েছে, আমারও একটা সন্তান রয়েছে। বুলডোজার নিয়ে একজন গরিব মানুষের ঘর ভেঙে তার সন্তানকে রাস্তায় ফেলে রেখে বাড়ি ফিরে নিজের সন্তানের মুখের সামনে দাঁড়াতে পারবো না, নিজের সন্তানের সামনে মাথা নিচু করে থাকতে হবে। তাই বলছি, পেটের দায়ে, চাকরি বাঁচানোর দায়ে আমরা বুলডোজার নিয়ে ওখানে যাচ্ছি, কিন্তু আমরা বুলডোজার নিয়ে যাওয়ার আগে আপনারা লাল পতাকা নিয়ে আসুন, আমাদেরকে আটকান। আমরা চাই না এই দোকানগুলোকে ভাঙতে, আমরা চাই না এই ঘরগুলোকে ভাঙতে, আমরাও মানুষ। আপনাদেরকে বলছি, মোদির বিরুদ্ধে সিস্টেমের মধ্যে থেকে এই বিক্ষোভ শুরু হয়ে গেছে। যত দিন যাবে এই বিক্ষোভ আরও বাড়বে। এই সরকারকে আমরা তাড়াবো, এই সরকারকে আমরা থাকতে দেবো না ভারতে আর। 15 বছর এদের যা করার করেছে, কিন্তু এদের হাত থেকে ভারতকে মুক্ত করার লড়াই আমাদের চলছে। এই লড়াই আমাদেরকে লড়তে হবে, লড়াই আমাদেরকে জিততে হবে। আমরা মমতা ব্যানার্জির মতো ওই রাজনীতি করব না যে সব মুসলমান এসে আমাদেরকে ভোট দিন। ওই রাজনীতি করতে গিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় বিজেপিকে এই জায়গায় এনেছে। আমরা ওই মুসলমান আমাদেরকে ভোট দিন, হিন্দু ওকে ভোট দিন, এই সব রাজনীতির মধ্যে যাব না। আপনি হিন্দু হন, মুসলমান হন, আপনি যেই হন না কেন, খেটে খাওয়া মানুষ যদি আপনি হন, একসঙ্গে চলুন, আমরা দাঁড়াই, লাল পতাকা হাতে তুলে নিই, বিজেপিকে আমরা সামনের বার হারাবো। আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে সেই লড়াইয়ে পাশে পাবো এই আশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।